ওট্টোটাম ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সবথেকে ট্রিকি কবিতার মধ্যে একটি। হয়তোবা এই ভিডিওতে আসার আগে আপনি এই টপিকে অন্য সব ভিডিও দেখেছেন, তবে আপনার কনফিউশন যাচ্ছে না। ওয়েল, থ্যাংক ইউ ফর চুজিং দিস ওয়ান। এই ভিডিও দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। এই ভিডিওতে পোয়েমের প্রত্যেকটা লাইনের সার্জারি করা হবে। এই টপিকে ফুল অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ড, থিম এবং সামারি পেয়ে যাবেন। 1795 সালে লন্ডনে জন্ম নেওয়া জন কিটস বেঁচে ছিলেন মাত্র 25 বছর। তবে তার এই অল্প জীবনের মধ্যেও তিনি ওড টু অটাম, ওড টু নাইটেঙ্গেল, ওড অন এ গ্রাসিয়ান আর্নের মতো সব রোমান্টিক পোয়েম ইংরেজি সাহিত্যকে উপহার দিয়েছেন। এবং আমাদের আজকের কবিতা অর্থাৎ ওড টু অটাম জন কিটস লিখেছিলেন 1819 সালে। আসলে ওড টু অটাম একটি ভিআইপি কবিতা, কেননা জন কিটস তার মৃত্যুর কিছুটা সময় আগেই কবিতাটি কমপ্লিট করেছিলেন। এই কবিতায় রয়েছে 3টি স্ট্যান্জা এবং প্রত্যেক স্ট্যান্জায় 11 লাইন, অর্থাৎ পুরো কবিতায় মোট 33টি লাইন। কবিতার রাইম স্কিম হল এবি এবি সিডি সিডি। রাইম স্কিম যে আসলে কি তা সম্পর্কে না জেনে থাকলে আমার সনেট 18-এর ভিডিও দেখতে পারেন, সেখানে রাইম স্কিম খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তবে আমি অবশ্যই রেকমেন্ড করব এই ভিডিও দেখার। এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে। হাওয়েভার, আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে কবিতার টাইটেলে ওড লেখা আছে। সহজ কথায় ওড হলো এমন এক ধরনের কবিতা যার মেইন কম্পোনেন্ট হচ্ছে ডিপ অবজারভেশন অ্যান্ড হাই ইমোশন। ওড নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর শেষ দিকে। এখন শুরু করা যাক মূল কবিতা। সিজনস অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বসম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। এই দুই লাইনে কবি শরৎকালকে অর্থাৎ অটামকে এক সৌন্দর্যময় ঋতু হিসেবে চিত্রায়িত করেছেন। সিজনস অফ মিস্ট শব্দগুচ্ছ দ্বারা শরতের সকালের কুয়াশাকে ইন্ডিকেট করা হয়েছে। এটা এমন সময় যখন নেচার গ্রীষ্মকাল থেকে শীতকালে ট্রানজিট করে, যেমন আমাদের দেশে গ্রীষ্ম শেষে শরৎ আসে, যেখানে মানুষ কাশফুলের সাথে ছবি তুলে বেড়ায়, এবং তারপর আসে শীত। আর 2 নম্বর লাইনের ক্লোজ বসম ফ্রেন্ড দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে, কেননা সূর্যের উষ্ণতা শরৎকালের ফসলকে পরিপক্ক করে তোলে। Conspiring with him, how to load and bless with fruit, the vines that round the thiefs run. এখানে কনস্পায়ারিং উইথ হিম শব্দগুলোতে কবি সূর্যের সঙ্গে প্রকৃতির সহযোগিতার কথা ইঙ্গিত করেন। তারা দুয়ে মিলে গাছের লতা পাতাকে ফলের পারে বুঝাই করে। আর লাস্টের থিপস বলতে ঘরের ছাদকে বোঝানো হয়েছে, যেখানে লতা পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। To bend with apple the most cottage trees and fill all fruit with ripeness to the core. কিটসের মতে আপেলের বারে মশযুক্ত গাছগুলো, অর্থাৎ যে গাছদের উপর শৈবাল জন্মেছে সেগুলো আপেলের বারে নেতিয়ে পড়েছে। এখানে রাইপনেস টু দ্য কোর বলতে শরতের পরিপূর্ণ ফলন এবং ফলের মিষ্টি স্বাদকে বোঝানো হয়েছে। টু সুয়েল দ্য গর্ড অ্যান্ড প্লাম্প দ্য হেজেল শেলস উইথ এ সুইট কার্নেল টু সেট ওয়েডিং মোড। এই লাইনেও শরতের ফসলের আরও একটি দিক চিহ্নিত করা হয়েছে। আর দ্য সুয়েল দ্য গর্ড দ্বারা লাউয়ের বৃদ্ধি বোঝায়। আর হেজেল শেলস অর্থাৎ হেজেলনাট মানে বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, তেমনি হেজেল বাদাম মিষ্টি বীজে পরিপূর্ণ হয়। অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ। শরৎকাল মৌমাছিদের জন্য আরও দেরিতে ফুল ফুটাতে শুরু করে, তবে মৌমাছিরা ভাবে গ্রীষ্মের উষ্ণ দিনগুলোর মতোই শরৎকালও তাদের সাথে সমান থাকবে। ফর এ সামার হেজ ওয়ার ব্রিমড দেয়ার ক্লেমিসেলস। ক্লেমিসেলস অর্থাৎ তাদের মৌচাকগুলো গ্রীষ্মের প্রতলুতে ফুলে ফেঁপে উঠেছিল। সেই উষ্ণ দিনগুলোতে মধুর কোনো কমতি ছিল না, তবে শরৎ সেরকমটা নয়। এই লাইন শরতের সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির এক মিথ্যা নিরাপত্তার অনুভূতিকে নির্দেশ করে। আশা করি আমরা প্রথম স্ট্যান্জা বুঝলাম। এখানে কবি শরৎকালকে এক ফুলফিল সিজন হিসেবে এস্টাবলিশ করেছেন। এখানে জন কিটস শরৎকে পার্সনিফাই করেছেন। পার্সনিফাই অর্থাৎ জন কিটস অটামকে একজন মানুষের মতো ট্রিট করেছেন। এমনটা মনে হয় যেন তিনি শরৎকালের সাথে কথা বলছিলেন। আর এর সাথেই শুরু হবে সেকেন্ড স্ট্যান্জা। Who hath not seen thee oft amid thy store? Sometimes whoever seeks abroad may find. এই লাইনগুলোতে কিটস অটামকে আবার পার্সনিফাই অর্থাৎ ব্যক্তিরূপ দান করেছেন। তিনি অটামকে একজন দেবী বা গডেস রূপে কল্পনা করেছেন। বলছেন যারাই প্রকৃতিতে বের হয় তারাই শরৎ বা গডেসের গ্রেটনেস সহজেই খুঁজে পায়। দি সিটিং কেয়ারলেস অন এ গ্রেনারি ফ্লোর
thy hair soft lifted by the winnowing wind। কবি অটাম বা সেই গডেসকে একটি গুদামঘরের মেঝেতে বসে থাকতে কল্পনা করেছেন, যেন তার কোনো কিছুরই উপর আক্ষেপ নেই। বাতাস তার মৃদু চুলগুলোকে নাড়িয়ে যাচ্ছে, যা প্রকৃতির শান্ত স্বভাবকে সিগনিফাই করে। or on a half-ripped furrow sound asleep, drowse with the fume of poppies। এই লাইনগুলোতে জন কিটস অটামকে একজন ক্লান্ত কৃষকের মতো চিত্রায়িত করেছেন, যে আধকাটা ফসলি জমিতে ঘুমিয়ে পড়েছে। এই ঘুম কোনো স্বাভাবিক ঘুম নয়, এই ঘুম আফিমের ঘুম। পপি অর্থাৎ আফিম, নট গাঞ্জা, কৃষিজীবনের মাদকতাপূর্ণ আরাম এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্ক সিগনিফাই করে। While thy hook spares the next swath and all its twined flowers। এই ফসলগুলো কাস্তে বা কাঁচি দ্বারা কাটা সম্ভব নয়। এর মানে হলো প্রকৃতি এখনও কিছু ফসল নিজের কাছেই রেখে দিয়েছে, যা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দেয়। And sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook। এখানে অটামকে ফসল সংগ্রহকারীর সাথে তুলনা করা হয়েছে, যে মাথার উপর বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে। এই ইমেজারি প্রকৃতির ধৈর্য এবং শৃঙ্খলাকে তুলে ধরে। or by cider press with patient look thou watchest the last oozings hours by hours। শরৎ ধৈর্যের সাথে সাইডার প্রেস অর্থাৎ আপেলের জুস বার করার মেশিনের দিকে তাকিয়ে আছে। এখানে কিটস দেখান প্রকৃতির ধৈর্য এবং শান্তি কিভাবে ধীরে ধীরে সময়কে রূপান্তরিত করে। ওভারঅল জন কিটস এখানে অটামকে হিউম্যান কোয়ালিটিস দিয়েছেন। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দাউ হাস্ট দাই মিউজিক টু। কবিতার এই শেষ স্তবকে কবি বসন্তের গানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন। এ যেন এক ক্ষণস্থায়ী শূন্যতার অনুভূতির সৃষ্টি করে, কিন্তু একটু পরেই শরৎকে আশ্বস্ত করে বলেন যে তারও এক নিজস্ব সঙ্গীত আছে। বসন্তের উজ্জ্বলতা চলে গেলেও শরতের শান্ত সুন্দর সঙ্গীত থেকে যায়। While bare clouds bloom the soft dying day and touch the stable plains with rosy hue। এখানে বেয়ার ক্লাউডস বলতে কবি বিকেলের আকাশে ছড়িয়ে থাকা মেঘদের বুঝিয়েছেন, এবং সেই মেঘগুলো সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। সফট ডাইং ডে বলতে দিনের ধীরে ধীরে বিদায় নেওয়াকে বোঝানো হয়েছে, যা শরতের শান্ত ও স্নিগ্ধরূপকে ফুটিয়ে তোলে। Then in a willful choir the small snarls mourn among the river shallows become aloft or sinking as the light wind leaps or dies। এখানে উইলফুল চোয়ার বলতে গুবরে পোকাদের গুনগুন শব্দকে বোঝানো হয়েছে। এই পোকাগুলো বাতাসের সাথে সাথে ভেসে বেড়ায়। হালকা বাতাস কখনো তাদের উঁচুতে তুলে আবার কখনো নিচে নামিয়ে আনে। এই স্টেটমেন্ট প্রকৃতির পরিবর্তনশীলতাকে নির্দেশ করে। And full grown lambs loud bleat from hilly bourne, hedge crickets sing and now with treble soft, the red breast whistles from a garden croft। এখানে জন কিটস অটাম সঙের কথা বলেছেন। পাহাড়ি এলাকায় ফুল গ্রোন ল্যাম্পস অর্থাৎ ভেড়ার পালেরা ডেকে ওঠে, যা শরতের এক প্রাণবন্ত দৃশ্য তৈরি করে। হেজ ক্রিকেটস অর্থাৎ ঝিঝি পোকারাও তাদের গান গেয়ে চলে। অন্যদিকে রেড ব্রিস্ট অর্থাৎ রবিন বার্ডস বা রবিন পাখিগুলো বাগানের কাছ থেকে মৃদু সুরে গান গেয়ে যায়। এদের গানই তো শরতের সঙ্গীত। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইস। শরৎকালের শেষ দিকে দেখা যায় পাখিরা দল বেঁধে অজানা উদ্দেশ্যে ডানা মেলে উড়ে যায়। আর এই ইমিগ্রেশন বা অভিবাস হলো পাখিদের শীতের প্রস্তুতি। আমাদের দেশে যেমন শীত থেকে বাঁচার জন্য অতিথি পাখিরা চলে আসে, আর ইংল্যান্ডের মতো শীত প্রধান দেশ থেকে সেসব পাখিরা শীত থেকে বাঁচার জন্য দূর দূরান্তে চলে যায়। পাখিদের এই চলে যাওয়াকেই শরতের বিদায় এবং নতুন ঋতুর আগমনের বার্তা দেয়। এবং এর মাঝে শেষ হলো ওড টু অটাম। ভিডিওর প্রথম দিকে বলেছিলাম ওড সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ওড হলো এমন এক ধরনের কবিতা যেখানে গভীর চিন্তা ও আবেগের মূল ভূমিকা থাকে। ওড কোনো নির্দিষ্ট বিষয় বা কোনো ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য লেখা হয়। ওড সাধারণত লিরিক্যাল পোয়েম বা গীতি কবিতা হয়ে থাকে। আসলে ওডের অর্থই হলো গান বা সঙ্গীত। যাই হোক, ওড আসলে তিন প্রকার: পিন্ডারিক ওড, হরেশিয়ান ওড আর ইরেগুলার ওড। প্রথমেই পিন্ডারিক ওড হলো গ্রিক গীতি কবিতা, যেখানে কোনো উৎসব, বিজয় বা দেবতাদের প্রশংসা করা হয়। দ্বিতীয়ত হরেশিয়ান ওড। হরেশিয়ান ওড হলো কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর লেখা হয়। অন্যদিকে ইরেগুলার ওড হলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছাড়া কমপ্লেক্স ইমোশন বা ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্বারা চালিত হয়।
এবং জন কিটসের এই ওড টু অটাম হলো হোরেশিয়ান ওড, যা জন কিটসের পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্বারা লিখিত। নিজের অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সের উপর লিখিত দেখেই ওড টু অটাম একটি হোরেশিয়ান ওড। ও আরেকটা কথা বলার ছিল, আপনি চাইলে আমার এক্সেপশনালি তৈরি করা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর আনসার ব্যাক নিতে পারেন, যা 100% ফ্রি। এই পিডিএফ প্রত্যেকটা কবিতার বাংলা অ্যানালাইসিস, থিম, সামারি, প্রত্যেকটা কোয়েশনের আনসার উইথ বাংলা ট্রান্সলেশন অলসো। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ফ্রিতে পেতে হলে আপনাকে এই ভিডিও আপনার ইংলিশ অনার্সের কলেজ গ্রুপে শেয়ার করতে হবে এবং শেয়ার করার 10 মিনিট পর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং মেসেজ করার সাথে সাথেই আপনি আপনার পিডিএফ পেয়ে যাবেন।